This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার শুরু করছি আজকে ডাবল স্পেশাল ট্রিপল ইস্যু নিয়ে, যেখানে থাকবে চোখের আড়ালে চলে যাওয়া এমন বেশ কিছু তথ্য যেটা আপনাদের জানা প্রয়োজন। সারাদিন হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল খবর। আজ কোন কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই বলি আমাদের প্রথম ইস্যু, বেহাল স্কুলের রচনা। রাজ্যের শিক্ষার হাল, স্কুলের হালের ছবি ধারাবাহিকভাবে দেখিয়েছি আমরা। এবার সে কথা মেনে নিলেন খোদ শাসক সাংসদ রচনা ব্যানার্জির কথায় রাজনৈতিক দরজা একেবারে চরমে। কথা হবে আজ। দ্বিতীয় ইস্যু শক্তি না সর্বনাশ। আবার জিমে মৃত্যু। আবার আমরা প্রশ্ন তুলছি যে শরীরের শক্তি ক্ষমতা বাড়াতে গিয়ে নিজেদের ঘোরতর বিপদ কি আমরা ডেকে আনছি? কি করা উচিত আমাদের? সব বলবো আজ। আমাদের তৃতীয় ইস্যু, যুদ্ধবাজ ট্রাম্প। রাশিয়াকে শিক্ষা দিতে সাবমেরিন মোতায়েন আমেরিকার, মানে রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে যুদ্ধ করতে চাইছেন ট্রাম্প। আবার গোটা বিশ্বে যুদ্ধ থামানোর কথা বলে নোবেল পুরস্কারও পেতে চাইছেন। রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলে জরিমানা ধার্য করছেন। চাইছেনটা কি ট্রাম্প? বলবো আজ। আর শুরু করি একদম প্রথম ইস্যু। মানে আজকাল বিজ্ঞাপনে একটা জিনিস আপনারা প্রায়ই দেখেন, কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে ছবি এবং পরে ছবি। আজকে ডাবল স্পেশালটাও ওইভাবেই শুরু করি। দুটো ছবি দেখাতে চাই আপনাদের, একটা আগের আর একটা একটু পরে। দেখুন, দুটো ছবি হুগলির জিরাটের চর খয়রামারি স্কুলের। প্রথম ছবি 2022 সালের আর দ্বিতীয়টা এখনকার। 2022 সালে গঙ্গা ভাঙনের গ্রাসে পড়েছিল স্কুল, আর এই ছবি দেখে হাইকোর্ট নির্দেশ দেয় নতুন স্কুল ভবন তৈরির। নতুন স্কুল তৈরি হলো, কিন্তু সেই স্কুল বিল্ডিং এর বর্তমান অবস্থা আমার আরেক পাশে দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই বলছেন বেহাল স্কুল। হ্যাঁ, ঠিক তাই। ওই শব্দটা অন্য কেউ নয়, বলছেন হুগলির শাসক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একটা নয়, অনেক স্কুলের হাল তো এরকমই বেহাল। অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে, এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি নিশ্চয়ই কিন্তু করবো। কিন্তু আমি একজন সাংসদ, আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এরকম ফান্ড দেন, সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার 4-7টা বিধানসভায় ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেওয়ার এবং সবার অসুবিধাগুলো বোঝার। তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি। ভালো কথা, সাংসদ না হয় চেষ্টা করবেন, কিন্তু বাকিরা কি করছেন? স্কুলে নতুন ভবন তৈরির জন্য আর কোনো জায়গা খুঁজে পেলেন না। এলাকার সব থেকে নিচু জায়গায় স্কুল বিল্ডিংটা তৈরি হলো। এই ছবিগুলো আমার পাশে দেখছেন, সেটা কি প্রমাণ করে? সরকারের লক্ষ লক্ষ টাকা একেবারে জলেই গেল। কারণ প্রতি বছর বর্ষা এলেই নতুন স্কুল বিল্ডিং ছেড়ে চলে যেতে হয় পড়ুয়া এবং শিক্ষকদের। শিক্ষা লাটে উঠুক, তাতে আর কি এসে যায়, তাই না? ছবিগুলো তো এই প্রশ্নটাই তুলে দেয়। করতো তাহলে পরে হয়তো আজকে আমাদের বাচ্চাদের এরকম দুর্ভোগ কখনোই হতো না। কিন্তু আমরা এখন চাইছি যে দুপাশে ব্যারিকেড করে, ঢালাই করে, উঁচু করে দিয়ে, মাটি ভরাট করে দিয়ে এবং হাইট করে তবেই বাচ্চাদের এখানে আনা হোক। না হলে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেকটা বাচ্চা, আমার নিজের শিশু বাচ্চাও পড়ে এই স্কুলে। আমাদের থেকেও বড় বড় যারা মাথা ছিল তারা হয়তো তারা করেননি, তারা হয়তো ভুল করে গেছেন। কিন্তু ভুল করলেও এখন একতলাটা যদি বুঝেও যায়, আশা করি দুপাশে দুটো ব্যারিকেড করে মাটি ফেলে ভরাট করে দিলে পরে তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো দুতলায় পড়াশোনা করতে পারবে। শুনলেন তো একজন অভিভাবকের বক্তব্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি জাতা কলে পড়েছেন এই অভিভাবকরাই তো, কারণ তারা কোথায় পাঠাবেন স্কুলে? এবার আপনাদের একটা টিনের একচালা ঘর দেখাই। একসঙ্গে দেখুন, শুনুন। যেহেতু স্কুল বাড়ি নেই, ক্লাসরুম নেই, তাই একটা ঘরেই কিন্তু চলছে সব ক্লাসে একসঙ্গে পড়াশোনা। দেখুন, এই রকম ভাবেই চলছে। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেখানে। গঙ্গা থেকে কিছুটা দূরেই পাকা বিল্ডিং হয়, কিন্তু তারপরেও সেখানে ক্লাস করতে পারছে না ছোট ছোট শিশুরা। তাদেরকে ঠিক এমনই টিনের একটি চালা ঘরে ক্লাস করতে হচ্ছে। তার কারণ বছরের বেশ কয়েক মাস সেই জায়গায় জল জমে থাকে।
ফলে সেখানে সেই স্কুলের ভিতর ঢুকতে পারে না ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই স্কুলের এই দুর্দশার জন্য বহুবার আবেদন করা হয়েছে সরকারের কাছে। সত্যি দুর্দশা। প্রধান শিক্ষকের কিছু বলার নেই, তিনি কি বা বলতে পারেন? তাকেও যে ওপর মহলে নির্ভর করতে হয়। বলবো আর কিছু বলার নেই। সমস্যা আপনিও যেটা দেখছেন, আমিও যেটা দেখছি, আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা তো জলেরই মানুষ, সে তো সরকারের কাছে আমাদের তো দাবি সবসময় আছে যে আমাদের এই স্কুলটা যাতে আরো ডেভেলপ হয় এবং সামনে লো ল্যান্ড যেটা ওটা ডেভেলপ হয়, ছেলেমেয়েরা যাতে স্বতঃস্ফূর্ত ভাবে স্কুলে যাতায়াত করতে পারে। দেখুন, 2022 সালে TV9 বাংলার খবরের পর হাইকোর্টের নির্দেশে চর খয়রামারি প্রাথমিক স্কুলের নতুন ভবন তৈরি হয়েছিল। সেটা তখন আর ব্যবহারযোগ্য, এখন আর সেটা ব্যবহারযোগ্য নয়। আবার TV9 বাংলা মানুষের সমস্যা নিয়ে মাঠে নেমেছে, প্রশ্ন তুলছে, আর প্রশ্নের উত্তরে আছে অনেক অনেক আশ্বাস। এর মধ্যে 2 মাস ওখানে স্কুল হয় না, জলের জন্য ওখানে 2 মাস স্কুল হতে পারে না। এডুকেশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে, হ্যাঁ, আমরা চিঠিচাপাটি করেছি এবং যথারীতি তারা পদ্ধতিগত যে কাজগুলো শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো তার পাইনি। আশা করি হয়তো আমরা পেয়ে যাব। জানি যে স্কুলটা আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, জেলা পরিষদ থেকে বা আমাদের প্রশাসন থেকে স্কুলটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে। একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যান্ড, সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা হয়নি। এই রাস্তাটা আমরা টো সিস্টেমে অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো। এই কথাগুলো শুনলে একটা নয়, মনে অনেকগুলো প্রশ্ন জাগে। বর্ষা তো এবারই প্রথম হলো না, গত বছরও এই অবস্থায় ছিল। গত 1 বছরে তাহলে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পঞ্চায়েত সমিতি, বিধায়ক, স্কুল ইন্সপেক্টর কেউ কিচ্ছু দেখতে পাননি? নাকি সরকারি শিক্ষাটাই এখন অবহেলার পাত্র? আর এই বর্ষায় স্কুলে ডুবে যাওয়া, খারাপ রাস্তায় ছেলে মেয়েদের নাজেহাল হওয়ার ছবি তো রোজই দেখতে পাই আমরা। হুগলির সাংসদ মনে হয় ঠিক কথাই বলেছেন, অনেক স্কুলের তো একই হাল, কেউ দেখে না। এরকম শুধু একটা না, এরকম অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি নিশ্চয়ই কিন্তু করবো। কিন্তু আমি একজন সাংসদ, আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ফান্ড দেন, সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার 4-7টা বিধানসভায় ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেওয়ার এবং সবার অসুবিধাগুলো বোঝার। তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি। শাসক সাংসদ বুঝে বললেন তো, যাকে সাংসদ অন্তত মেনে তো নিচ্ছেন স্কুলের এই ছবি, কিন্তু সরকারকে দেখতে পাচ্ছে অনেক অনেক ইস্যু ভোটের ভান্ডারে। এই ইস্যুতে কচি কাচাদের লেখাপড়ার ইস্যুটা হারিয়ে যাচ্ছে না তো? আর এই ছবি দেখে অনেকেই তাই প্রশ্ন তুলছেন, পুজোর অনুদানে যেখানে এত খরচ, সেই রাজ্যে স্কুলের এই দশা কেন? এই বুলি কতক্ষণ রাখতে পারবেন আমি জানি না, এরপর হঠাৎ বলবেন সব ধোঁয়া। আর এটা তো শুধু একটা স্কুলের নয় রে বাবা, সারা বাংলার সমস্ত স্কুল। উনি একটু চোখটা খুলে বড় করে মেলে দেখুন, দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীকে বলুন যে স্কুলের বেহাল দশা, ভেঙে চুরে পড়ে যাচ্ছে, ক্লাস লেখাপড়া নেই। উষ্মা মুখ্যমন্ত্রীকে দেখান যে আপনি সব টাকা লোপাটের ব্যবস্থা করছেন, পরের প্রজন্মের জন্য তো করছেন না। এসব বলার যোগ্যতা অবশ্য হবে বলে আমার মনে হয় না, হলেই গ্যাচান ফু উটপাট কথা। এটা হচ্ছে সেই বিরোধীরা। সুতরাং তাদের প্রশ্ন এবং তারপরে আমাদের রিয়াকশন করার সত্যি প্রয়োজন হয় না, কারণ বাংলার মানুষ জানে এখানে একটা বুস্ট পায় দুর্গাপুজো, তো সেটা কি একটা ইন্ডাস্ট্রি নয়? সেটাতে রাজ্যর গেইনও করছে। সবটাই কেমন যেন জগা খিচুড়ি অবস্থা। আসলে যে কোনো অবস্থায় দুরবস্থাতে পরিণত হতে পারে একটা ভুল পদক্ষেপে। সে কথাই বলবো আজকের ডাবল স্পেশালের দ্বিতীয় ইস্যুতে। শক্তি না সর্বনাশ, কেন বলছি এ কথা? একটা ছোট প্রতিবেদন দেখুন আর ভাবুন, শক্তির নেশা কি সর্বনাশ ডেকে আনছে আপনার জীবনে? বয়স মাত্র 22, উঠতি ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে বেশ নামডাকও হয়েছিল। 2018-19 মরশুমে সিএবি জেলা ক্রিকেটে সর্বোচ্চ রানও এসেছিল প্রিয়জিতের ব্যাট থেকে, কিন্তু শুক্রবার হঠাৎ করেই সব শেষ। বোলপুরের ছেলেটা বর্তমান যুগের ফিটনেস ও শক্তির নেশায় দৌড়ে চলেছিল। রোজকার মতো শুক্রবার জিমে গিয়েছিল সে, কিন্তু আর ফেরা হলো না। জিম করার সময় হঠাৎ হৃদরোগের থাবা। আর কিছু করা যায়নি, আর ফেরানো যায়নি প্রিয়জিৎকে।
অতিরিক্ত জিমটাই কি ডেকে আনলো বিপদ? প্রিয়জিতের মৃত্যু সেই প্রশ্নটাই আবার সামনে নিয়ে এলো। প্রিয়জিতের মৃত্যু সত্যি প্রশ্নটা তুলেই দিল। জিম, ফিটনেস ট্রেনিং এর মতো বিষয়গুলো শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজন, কিন্তু সবকিছুর ওভারডোজও থাকে। অতিরিক্ত জিম বা ট্রেনিং শরীরের ক্ষতি করছে না তো? ফিটনেসের দৌড়ে ঝাঁপিয়ে আমরা নিজেদের শরীরের ডাক কি আদৌ শুনতে পাচ্ছি? আমার কতটা প্রয়োজন, কোন লিমিট ক্রস করলে আমার ক্ষতি, সেই হদিশ না রেখেই ঝাঁপিয়ে পড়ছি না তো? কয়েক বছর আগে প্রিয়জিতের শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়েছিল, সেটা কি সে খেয়াল রাখেনি? ডাক্তারবাবুরা যেটা বললেন যে এটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হ্যাঁ, ম্যাসিভ অ্যাটাক করেছে। এখন এই অ্যাটাক কিভাবে করেছে, কি বৃত্তান্ত, এটা তো মেডিকেল ব্যাপার, এগুলো নিয়ে আমাদের বলাটা মানে নেই, আমরা বলতে পারি না এটা নিয়ে কিছু। এটাও বোধহয় শিক্ষা দিয়ে যায় আমাদের সবারই অনেক সচেতন হওয়া উচিত। কারণ এই ছেলেটি খুব ভালো খেলছিল, পারফর্ম করছিল, মাঝখানে ছেলেটার শারীরিক কিছু সমস্যা হয়, ব্রিদিং প্রবলেম, মাঠে গিয়ে হয়তো দূর রান নেওয়ার ক্ষেত্রে পারছে না, শরীর দিচ্ছে না। একটা ইয়াং ছেলের 22 বছর বয়স হয়নি, যার সে দূর রান নিতে পারবে না, এটা হতে পারে নাকি? এবারে তার শরীরে কী কী অবস্থার মধ্যে ছিল, তার ভেতরের কোনো গণ্ডগোল ছিল কি না, সেগুলো তো কেউ বাইরের লোকেরা দেখে বলতে পারবে না। চেহারা খুবই খারাপ হয়ে গেছিল, এটুকু বলা যায়, কিন্তু চেহারা খারাপের পেছনে আভ্যন্তরীণ কারণটা কি সেটা তো বলা সম্ভব নয়। আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী সোমবার, সঙ্গে থাকবেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।